অন্তরঙ্গ আলোচনা মাননীয় শ্যাম বন্দ্যোপাধ্যায়ের সাথে, যিনি 5 দশকেরও অধিক কাল ধরে বাংলার সংস্কৃতি পীঠে অধিষ্ঠান করছেন নিরবচ্ছিন্নভাবে। মুখ্যত আবৃত্তি, শ্রুতি নাটক আর মঞ্চ নাটকে তাঁর স্বয়ং দীপ্তচারণ। এছাড়া নাট্য পরিচালনা ও চলচ্চিত্রাভিনয়েও তাঁর পারদর্শিতা বহুভাবে পরীক্ষিত। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নাট্য বিভাগে স্নাতকোত্তর পাঠ্যপর্বে বিভাগীয় প্রধান, প্রবাদ প্রতিম নাট্য ব্যক্তিত্ব, শ্রদ্ধেয় শম্ভু মিত্রের প্রজ্ঞার আলোয় রবীন্দ্র বিখ্যার অপাবৃত উদ্ভাস। আর এই সম্যক প্রস্তুতি নিয়েই নিষ্ঠার চর্চার দুরূহ সোপান বেয়ে তাঁর শীর্ষে আরোহণ। কলকাতা তথা বাংলার সাংস্কৃতিক ক্ষেত্রে এক অনিন্দ সুন্দর পীঠস্থান বিভাব সাংস্কৃতিক সংস্থার প্রতিষ্ঠাতা এবং কর্ণধার শ্রদ্ধেয় শ্যাম বন্দ্যোপাধ্যায়। বিভাব সাংস্কৃতিক সংস্থার 46তম বর্ষপূর্তির সূচনা হয়েছে গত 15 জুন 2025 আড়িয়াদহ রাজগৃহে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অসংখ্য শুভানুধ্যায়ী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গের সক্রিয় উপস্থিতিতে। সেথায় উপস্থিত কিছু গুণী মানুষের ঐকান্তিক অনুরোধে এই আলোচনার আয়োজন। আমার প্রথম প্রশ্ন, আপনি আজ এত বছর ধরে সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে নিজেকে যুক্ত রেখেছেন, তার পাশাপাশি বিভাব সাংস্কৃতিক সংস্থাকেও প্রায় 46 বছর ধরে ধারণ করে রেখেছেন। এর রহস্যটা কি? হ্যাঁ, আমি বা আমরা আড়িয়াদহের শ্রী শ্রী মুক্তকেশী কালী মায়ের সেবাই, জয় মা, তাঁরই কৃপায়, তাঁর কৃপা ছাড়া তো আমরা এক পাও নড়তে পারি না। তাঁর কৃপায় আমি এতদিন ধরে কাজ করে চলেছি। আজও তোমাদের সঙ্গে কথা বলতে পারছি। এখনো মাঝে মাঝে রেডিওতে করি বা এমনি অনুষ্ঠান। আগামী 27শে জুলাই আমাদের বাংলা একাডেমিতে অনুষ্ঠান আছে, সেখানেও করব। সব ওনার দয়ায়। এবং উনি এমন এমন মানুষদের নির্বাচন করে দিয়েছিলেন আমার জীবনে, তাদের জন্যই আমি এখন চলবো আশা করি। প্রথমে আমার মা, তার সক্রিয় সহযোগিতা ছাড়া কোনো যেত না। তারপরে উনি চলে যাওয়ার পর আমার স্ত্রী রীতা বন্দ্যোপাধ্যায়, সে দারুণভাবে আমাকে পরোক্ষভাবে সাহায্য করে চলেছে, এখনও চলেছে। তার তো স্বার্থ ত্যাগের কোনো তুলনা নেই। প্রচণ্ড কষ্ট করে। আমি আগে তো শুটিং করতাম, যখন অনুষ্ঠান করে ফিরতাম, ও এইসব জেগে থাকতো। তারপর ছেলে বড় হলো, সন্দীপন, সেও এখন সে খুব সক্রিয় হয়েছে। কিন্তু বিভাব সাংস্কৃতিক সংস্থা যে কথাটা বললে, বিভাব সাংস্কৃতিক সংস্থার কিন্তু প্রথমেই নাম করবো নারায়ণ চৌধুরী। ও হচ্ছে ওয়ান অফ দি ফাউন্ডার মেম্বার। ওর তো অকৃত্রিম ভালোবাসা। ও শুধু চেয়েছে আমার কি করে ভালো হয়, আমাদের বিভাবের কি করে ভালো হয়, এটাই ও চেয়েছে। তারপরে এখনো সে আছে, সে হচ্ছে প্রশান্ত সমাজদার মহাশয়। প্রশান্ত সমাজদার, ও খুব দারুণভাবে আমাকে সাহায্য করে চলেছে এখনো। তার পাণ্ডিত্য আমাকে সমৃদ্ধ করে, অনেক বিষয়ে আলোচনা হয়, এইভাবে চলছে। তারপরে হচ্ছে সমীরদার কথা বলতেই হয়। সমীরদার মতন মানুষের সঙ্গে পরিচয় হলো ওই নাটক করতে গিয়ে চেতনা নাটক গ্রুপ একটা কলকাতায়, সেটা জানো, তোমরা জানো। সেই নাটক করে, মানে জগন্নাথ নাটক ধরো, করতে গেছি, বাইরে ফিরতে উনি বললেন যে তুমি বিয়ে থা করছো না কেন? আমি বললাম যে বোন আছে, সেই জন্যই করছি না। ঠিক আছে, আমার ভাই আছে, খুব ফর্সা তো। হ্যাঁ, পরের দিন এলেন দেখতে, তারপরে ফাইনাল হয়ে গেল, করলেন। এই সমীরদা কিন্তু দারুণ অভিনেতা ছিল, স্ট্রং অ্যাক্টর বলতে যা বোঝায়। ওনার সঙ্গে অভিনয় করা দুর্লভ অভিজ্ঞতা। জগন্নাথ নাটকে ওনার সঙ্গে অভিনয় করেছে এবং মোর দেন 100% উনি দিতেন অভিনয় করার সময়। শুধু এখানে না, ফিল্মেও দেখেছি। ফিল্মে উনি তো তপন সিনহা, সত্যজিৎ রায়, তরুণ মজুমদার, এদের সব বইতে করেছেন এবং দারুণভাবে করেছেন। হিন্দিও করেছেন। হিন্দিতে গিরিশ কার্নাডের সঙ্গে অভিনয় করেছেন, প্রাণের সঙ্গে করেছেন, এরকম অনেক পরিচালকের সঙ্গে উনি করেছেন। মানুষ হিসেবে দারুণ ছিল। এবং আবৃত্তিতে উনি আমাকে দারুণভাবে সাহায্য করেছেন। কিভাবে না, উনি আমাকে বিভিন্ন জায়গায় অভিনয় করার যেমন সুযোগ দিতেন,
সেই রকম আবৃত্তি করার সুযোগও উনি দিতেন। অনেক জায়গায় করেছি। বেহালায়, ওনার বাড়ি বেহালাতে করেছি, ওনার অফিসে করেছি, এবং বিভিন্ন অন্যান্য জায়গায় উনি দিয়েছিলেন। এই জন্য সমীরদার ঋণ আমি শোধ করতে পারবো না। ফিল্মে প্রথম অভিনয় ওনার মাধ্যমেই। উনি সন্ধ্যারায়ের কাছে নিয়ে গিয়েছিলেন। সন্ধ্যারায় বলে তো আমাকে একটা অডিশন দিতে হবে। অডিশন আমি দিলাম, সেখানে সিলেক্টেড হলাম। হরিশ্চন্দ্র শৈব্বা, বিশ্বজিৎ চ্যাটার্জি এবং সন্ধ্যারায় হিরো হিরোইন ছিলেন, এবং আমি করলাম দেবতাদের ব্রহ্মার রোলটা করেছিলাম। ব্রহ্মা নয়, ইন্দ্রের রোলটা করেছিলাম। মনে আছে, ইন্দ্রের রোলটা করেছিলাম। এই আপাতত এইভাবে চলছে। সবই আমাদের মা মুক্তকেশী কালীমার দয়ায়। আচ্ছা, আপনার সাথে যারা নাটক নিয়ে এমএ পড়তেন তাদের মধ্যে কেউ কি অভিনেতা বা পরিচালক হিসেবে প্রতিষ্ঠা পেয়েছেন? তাদের সম্পর্কে যদি কিছু বলেন। হ্যাঁ, অবশ্যই অনেকেই প্রতিষ্ঠিত হয়েছে। যেমন ধরো শ্যামলী মিত্র, বোধিসত্ত্ব মজুমদার, এরা তো দারুণভাবে নাম করেছে। শ্যামলী সম্পর্কে অবশ্য আমি আলোচনা করেছি খুব ডিটেলে। সেটা আপনারা এই লিঙ্কে যাচ্ছে, দেখে নেবেন কেমন পর্দায়। শ্যামলী একটা কথাই শুধু বলতে পারি, সৌম্যমিত্র মহাশয় আমাদের হেড অফ দি ডিপার্টমেন্ট ছিলেন আমাদের এমএ পড়ার সময় রবীন্দ্র ভারতীতে নাটক বিভাগে। তখন শ্যামলী দেখেছি খুব সাদা মাটা মানুষ, একেবারে সাদা মাটা বলতে যা বোঝায়। একসঙ্গে ট্রামে ফিরেছি, 22 নম্বর ট্রামে। সেই তখন হাওড়া থেকে যেত পার্ক সার্কাস, ও তো নাসিরুদ্দিন স্ট্রিটে থাকতো, আমরা শিয়ালদে নেমে যেতাম, আমি দক্ষিণেশ্বরে চলে আসতাম, আরও 5 জন ছিল। সুতরাং শ্যামলী সম্পর্কে যেহেতু একটু ডিটেইলে আলোচনা করেছি, এখন আসি আলোচনাটা আপনারা অনুগ্রহ করে দেখে নেবেন। সেটা বোধিসত্ত্ব মজুমদার একটা খুব ভালো অভিনেতা। কারণ হচ্ছে আমাদের যখন সৌম্যমিত্র মহাশয় তার ক্লাসে জিজ্ঞেস করেছিলেন কে কে অভিনয় করেছো, কে কে আবৃত্তি করেছো বলো, তো কেউ উঠছে না দেখে আমি উঠেছিলাম। আর তখন প্রথম হচ্ছে, দ্বিতীয় হচ্ছে, রেগুলার অভিনয় করছি, ভেবেছি অনেক কিছু জেনে ফেলেছি, এরকম একটা ব্যাপারটা ছিল। তো সেরকম আরেকজন উঠেছিল, আর বোধি উঠেছিল। তা সৌম্যবাবু বললেন যে এই বোধিরটাকে, উনি বললেন বোধির তাও হয়েছে, বোধিসত্ত্ব হয়েছে, তোমাদের দুইজনের সেরকম হলো না, ইত্যাদি ইত্যাদি। ও খুব প্রশংসা করেছিল। এবং বোধিসত্ত্ব কিন্তু কন্টিনিউ করতে পারলো না। ও স্টেটসম্যানের চাকরি করতো, চাকরিটা ভবিষ্যতে ছেড়েও দিল। কারণ হচ্ছে ওখানে অমর ঘোষ ছিলেন আমাদের, উনি তখন অধ্যাপক ছিলেন। অমর ঘোষ আপনারা সবাই জানেন যে ওই যাত্রা জগতের দিকপাল মানুষ। উনি একটা স্টেজ করেছিলেন যাকে সরকারি না স্টেজ বলে। ঘুরতে 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 না উপরে উঠে যেত, আবার ঘুরতে 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 নেমে আসতো নিচে, নিচে গ্রিন রুম থাকতো। ওখানে আমিও একটা অভিনয় করেছি, আমাদের বাণিজ্য সংবাদ দিয়ে ওপেন করার কথা ছিল, যদিও হয়নি আলটিমেট। আমরা রিহার্সালটা করেছিলাম, সেই জন্য জানি স্টেজ। কিন্তু ওইখানে যে নাটকটা উনি আরম্ভ করেছিলাম, সেখানে বোধিসত্ত্ব ছিল হিরো, নায়ক। সুতরাং ওর পক্ষে এটাকে কন্টিনিউ করা মুশকিল হয়ে গেল, পরীক্ষা দিতে পারলো না। তারপরই দেবনারায়ণ গুপ্ত মহাশয়, তিনিও আমাদের ওখানে অধ্যাপনা করতেন। তিনি তখন চন্দ্রনাথ বলে একটা নাটক করলেন রঙ্গনায়, সেখানে ও হিরো হলো। সুতরাং ও এত ব্যস্ততা হয়ে গেল, ওর মাঝে মাঝে আমার সিরিয়াল করতে গিয়ে দেখা হয়েছিল একবার, খুব আফসোস করেছিল আমি কমপ্লিট করতে পারলাম না। তারপরেও ফিল্মে, তার পরবর্তীকালে তো সিরিয়ালে খুব ব্যস্ত হয়ে পড়েছিল, ওর পক্ষে তখন কন্টিনিউ করা সম্ভব নয়। আরেকজন হচ্ছে স্বপন রায়চৌধুরী, সে আর শ্যামলী দুজনে মিলে চলে গেল পুনে, দুজনেই ট্রেনিং নিতে। তখন দূরদর্শন আসছে আমাদের কলকাতায় দূরদর্শন হবে, সেই জন্য ওরা অ্যাপ্লাই করেছিল এবং সিলেক্টেড হয়েছিল। ওরা ওদের ট্রেনিংয়ের জন্য পুনে পাঠিয়েছিল। সেইখানে স্বপন এবং ও দুজনেই চলে গিয়েছিল। তারপরে এসে পরীক্ষা দিয়েছিল। তারপরে আমরা কি করলাম, স্বপনের সঙ্গে তো যোগাযোগ হলো, ও প্রডিউসার হলো, তারপর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে রিটায়ার করেছিল। আমাকে অনেক সুযোগ দিয়েছিল। আমাদের বিভাগ সাংস্কৃতিক সংস্থাকে দিয়ে ও বিখ্যাত নাট্যকার মীর মুশাররফ হোসেন খাঁর জমিদার দর্পণ নাটকটাকে উনি ও টেলিকাস্ট করিয়েছিল। এটা আমি ওর কাছে কৃতজ্ঞ। যদিও আমাদের মধ্যে নেই, ও শ্যামলীও চলে গেছে, ও চলে গেছে। তা ও আরেকটা নাটক করিয়েছিল,
সেটার নামটা আমার মনে পড়ছে না, তবে ছবিগুলো একটা দুটো ছবি আমার কাছে আছে, সেটা আপনারা দেখবেন। আর স্বপনের পরে আরেকজন ছিল কবি, জগদীন্দ্র জগদীন্দ্র বসু। সেও আমাদের মধ্যে এখন নেই। সেও জগদীন্দ্র বসু কথায় কথায় কবিতা লিখতে পারতো সঙ্গে সঙ্গে। আর তুমি তো আরেক সলিল চৌধুরী হলে। যাই হোক, তাই এরা সব প্রতিষ্ঠিত। আরও একজনের লেখক ছিল, লক্ষ্মীকান্ত বলে, তার নামটা পুরোটা মনে পড়ছে না। এইসব মানুষজনে আমাদের ভেতরে ছিল। তারপরে আমাদের আরও ছেলেগুলো ছিল, তারা ছোট ছোট গ্রুপে অভিনয় করতো। তারা কিন্তু অতটা নাম করেনি। শাওলি বা বোধিসত্ত্ব যেমন নাম করেছিল, স্বপন যেমন দূরদর্শনে গিয়ে ভালো কাজ করেছিল। আরেকটা কথা খুব জানতে ইচ্ছা করছে, আপনার কি নিজেকে কখনো অবহেলিত আবৃত্তিকার বা অভিনেতা বলে মনে হয়? না না না, অবহেলিত একদমই মনে করি না। আমি অনেক কিছু পেয়েছি। আমি ভালো বেশি করবো এটা তো করতাম, বা এখনো করি। আবৃত্তি বা অভিনয় বা পরিচালনা অনেক কিছু দিয়েছে আমাকে। নাটক, মানে ভালো ভালো মানুষের সঙ্গে পরিচয় করার সুযোগ করে দিয়েছে, যেটা কোনোদিনই আমার পক্ষে সম্ভব হতো না। সুতরাং আমি আমি এই দিক দিয়ে খুবই ভাগ্যবান বলে মনে করি। মানে আমার নিজেকে কখনোই অবহেলিত মনে হয় না। আমার মতন মানুষ একক আবৃত্তি অনুষ্ঠান করলো বাংলা একাডেমিতে, জীবনানন্দ সভাঘরে। জীবনানন্দ সভাঘরে আমি 1.5 ঘন্টা ধরে স্মৃতি থেকে বললাম। তুমিও তো উপস্থিত ছিলে, তোমার তো নিশ্চয়ই তোমার মনে আছে। সুতরাং না, অবহেলিত আমি না। হ্যাঁ, অনেক কমেন্ট এসছে আর কি। তবে এই কমেন্টটা আমার ভালো লাগলো এই কারণে যে এতে আশা করি অনেকের উপকার লাগবে। মানে আলোচনা যদি করি আর কি, আমার মতন করে কি করে কবিতা নির্মাণ করেন আপনি, খুব শক্ত প্রশ্ন। আমি কোনোদিন ভাবিনি এরকম ব্যাপারটা, কিভাবে আমি তৈরি করি। এটা ভাবতে আমাকে বাধ্য করা হলো। ওই জন্য ধন্যবাদ যিনি এই কমেন্টে পাঠিয়েছেন, অশেষ ধন্যবাদ। আমি যখন একটা কবিতা পড়লাম, কবিতা তো মোটামুটি এখন প্রিন্টেড, সেটা একটা প্রাণ নেই, প্রাণহীন। সেটাকে প্রাণ সঞ্চার করবো কী করে? এই প্রাণ সঞ্চার করাটা আমার কাজ। তার জন্যে যাবতীয় নানা রকম সাহায্য নেওয়া, যেমন কণ্ঠস্বরটাকে তৈরি করা, সেটা আমার কাজ। কোন ছন্দে যাবে সেটা ভাবা, এর জন্য একটু সাহিত্যেও মানে আমি সাহায্য নিতে পারি, সাহিত্যটা উপকার লাগতে পারে, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান করতে পারলে ভালো হয়। গান গান খুব ভালো। এবং আমার মনে হয় আমার উৎপলেন্দু চক্রবর্তীর ওই কালো পাথরের ইতিকথা শুটিং করতে গিয়ে ছন্দা চট্টোপাধ্যায়ের গান শুনেছিলাম। এই চমৎকার কণ্ঠস্বর ওনার, গানটা খুব ভালো লেগেছিল। আবার সৌমিত্রবাবুর সঙ্গে শুটিং করতে গিয়ে সৌমিত্রবাবুর গান শুনেছিলাম, দারুণ উনি রবীন্দ্রসঙ্গীত গাইছিলেন। এই গান থেকেও অনেকটা আমাদের এই উপকার হয় কবিতার ক্ষেত্রেও। এবং আমার মনে হয় যে মানুষের সঙ্গে যে কথাবার্তা বলা, বিভিন্ন মানুষের সঙ্গে ওঠা পড়া, লক্ষ্য করা, তাদের অবজার্ভ করা, এটাও অনেক কিছু পাই, এখনো পাচ্ছি। এটা একবার সত্যি কথাই, এখনো পাই। নানা রকম উচ্চারণ আসে, নানা রকম উচ্চারণ, যেটা শুদ্ধ উচ্চারণ, অশুদ্ধ উচ্চারণ, যাই করি না কেন কবিতার মধ্যেও থাকে, অনেক কবিতার মধ্যে। মানে এমনি যে কোনো কবিতা করতে যখন যাই, তখন যদি ভালো লেগে যায়, সেটা আরও 5 জনকে শোনানোর জন্যে মনে হয় আবৃত্তিটা করে শোনাই। সেই রকমভাবে নির্মাণ করি। নির্মাণটা করতে গিয়ে অনেক সময় দেখা গেছে অলৌকিক, যেটা উনি ব্যবহার করেছেন, অলৌকিক কথাটা সত্যি কথাই বুঝতে পারা যায় না। এই অলৌকিক ব্যাপারটা কী করে হয় মানে কবিতা বলার সময়। কিছু কিছু কবিতার এমন কতগুলো জিনিস আসে, মানে যাকে সিচুয়েশন আমরা বলতে পারি, যে সেটা কী করে হয় সেটাকে ব্যাখ্যা করা খুব কঠিন। ব্যাখ্যা করা যায় না বলে আমার মনে হয়, আমি পারি না, আমি ব্যাখ্যা করতে পারবো না। যেমন আমার মনে আছে যে আমি অমলা দই বলে একটা পোর্শন করতাম, দুটো পোর্শন করতে করতে দই একটা জায়গায় কেঁদে ফেলতো। বাবা, গলাটা কেমন চোখট হয়ে যেত। সে কী করে চোখট হতো সেটা আমি নিজেও জানি না, নিজেও বুঝতে পারতাম না। কিন্তু সবসময় হতো না, মাঝে মাঝে কোনো সময় কোনো অনুষ্ঠানে হয়ে যেত। কী করে হতো জানি না। বা কবিতা বলার সময় একজন বললো, আজকে দারুণ কবিতা বললেন। আজকে আমি কবিতাটা শুনে
আমি কোন কবিতাটা, অনেকগুলো বলেছি তো, কোনটা বলে এই বোঝাপড়া কবিতাটা, মনে রেয়াজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে। এইটা একটা জিনিস আমার কাছে মনে হয়েছে যে কবিতা নির্মাণ করাটা, এটা বোধহয় যে কোনো এক একজন আবৃত্তিকারের ক্ষমতা অনুযায়ী তো হয়। প্রত্যেক মানুষের একটা বৈশিষ্ট্য আছে, পৃথিবীকে সে কিভাবে দেখছে এবং নানা রকম অ্যাঙ্গেলের মানুষ দেখে। আমি আমার মতন করে দেখি, সেই আমার মতন করে আমার পড়াশোনা, আমার সীমাবদ্ধ জ্ঞানে আমি যতটা পেরেছি করেছি। যদি ভালো লেগে থাকে আমার খুবই ভালো, খুবই আমি ধন্য বলে মনে করবো। সব শেষে একটা কিন্তু আবদার আছে, যদি একটা আবৃত্তি শোনান। হ্যাঁ, তবে আমি পুরো কবিতা বলবো না, আবদার আমি রাখছি। আমি পৃথিবীর শেষ স্তবকটা শোনাই, কেমন? কিছু মনে করো না। আজ আমি কোনো মোহনে আসিনি তোমার সম্মুখে, এতদিন যে দিনরাত্রির মালা গেঁথেছি বসে বসে, তার জন্য অমরতার দাবি করবো না তোমার দ্বারে। তোমার অযৌত নিযুত বৎসর সূর্য প্রদক্ষিণের পথে যে বিপুল নিমেষগুলি উন্মিলিত নিমিলিত হতে থাকে, তারই এক ক্ষুদ্র অংশের কোন একটি আসনের সত্য মূল্য যদি দিয়ে থাকি, জীবনের কোন একটি ফলবান খণ্ডকে যদি জয় করে থাকি পরম দুঃখে, তবে দিও তোমার মাটির ফোঁটার একটি তিলক আমার কপালে। সে চিহ্ন যাবে মিলিয়ে যে রাত্রে সকল চিহ্ন পরম অচিনের মধ্যে যায় মিশে। হে উদাসীন পৃথিবী, আমাকে সম্পূর্ণ ভুলবার আগে তোমার নির্মম পদ প্রান্তে রেখে যায় আমার প্রণতি। ঠিক আছে।